हमारी लाडली। কথায় আছে পাপ বাপকেও ছাড়ে না। অপরাধী যতই চালাক হোক, যতই সে আইনের চোখকে ফাঁকি দিক, চালাকির দ্বারা, অর্থ দ্বারা, ক্ষমতার দ্বারা সাময়িকভাবে পাপ করে পার পেয়ে গেলেও তাকে একদিন কর্মফল ভোগ করতেই হয়। একটি অসাধারণ ঘটনার উপর নির্মিত সামাজিক কাহিনীটা আপনাকে নতুন করে ভাবতে শেখাবে, আপনাকে সচেতন করবে। পুরো কাহিনীটা ভালোভাবে অনুভব করতে একটু স্কিপ না করে পুরো ভিডিওটি ভালোভাবে দেখতে থাকুন। শেষের টুইস্টটা আপনার মনকে এমনভাবে নাড়া দেবে যার রেসটা আপনার মনের মধ্যে দীর্ঘক্ষণ থেকে যাবে। তো প্রিয় দর্শক বন্ধু, চলুন শুরু করা যাক দ্য স্টোরি অফ কর্মা। কাহিনীর শুরুতে এক বৃদ্ধ বাবাকে দেখা যায়, যে বিষণ্ণ চিত্তে তার মৃত মেয়ের ছবির নিচে ধূপকাঠি জ্বালাচ্ছে। সিন শিফট হয় আর দেখা যায় ব্যস্ত শহর, একটি হ্যাপি ফ্যামিলির রোজনামচা। এক কিশোরী মেয়ে সকালবেলা তাড়াহুড়ো করে স্কুলের জন্য বাড়ি থেকে বেরোচ্ছে। তার সাথে দেখা যায় তার বাবা মায়ের ব্যস্ততা। তার মা তার পেছন পেছন ছোটে, বলে, জাহ্নবী থাম, দুধটা খেয়ে যা। কিন্তু কে শোনে কার কথা? জাহ্নবী হাসতে হাসতে বাই বলে লিফট অন করে নিচে নামতে থাকে। তার বাবা রাহুল ভগত তার মা কাজল ভগতকে বলে, আজও ব্রেকফাস্ট করেনি? তার মা বলে, সময়ে উঠলে তো, আজও দেরি করে উঠেছে, আর এখন ব্রেকফাস্ট না করে ছুটল। জাহ্নবী নিচে নেমে তার স্কুল বাসের দিকে ছুটতে থাকে, আর তার বাবা তার জন্য ব্রেকফাস্ট একটি টিফিন কৌটায় ভরে ছুটতে থাকে। স্কুলের টাইম হয়ে আসায় স্কুল বাস ছেড়ে দেয়, আর জাহ্নবীর বাবা তার পেছন পেছন ছুটতে থাকে। কন্ডাক্টর দেখতে পেয়ে বাস থামিয়ে দেয়। জাহ্নবী বলে, বাবা কি হলো? তার বাবা তার হাতে টিফিন কৌটোটি দিয়ে বলে, ক্লাস শুরু হওয়ার আগে খেয়ে নিস। অন্য বাচ্চারা মজা করে বলে, আঙ্কেল আমারও তো ব্রেকফাস্ট মিস হয়ে গেছে। আর একজন বলে, আমারও। তারা বলে, আমাদেরও ব্রেকফাস্ট দিয়ে যেও। তার বাবা হাসতে থাকে, বলে, আচ্ছা ঠিক আছে। পরের সিনে দেখা যায় কাজল বলছে, এই হলো আমাদের হ্যাপি ফ্যামিলি, বিউটিফুল হোম, যা আমরা বানিয়েছি ভালোবাসা আর যত্ন দিয়ে। আমি রোজ ভগবানের কাছে প্রার্থনা করি যেন আমাদের এমনই রেখো, আমাদের চিন্তাগুলো আর 5টা ফ্যামিলির মতোই। এই হলো রাহুল ভগত, আমার হাজব্যান্ড, কেয়ারিং, লাভিং, সংবেদনশীল, দায়িত্ববান, নির্ভরযোগ্য। রাহুল তার অফিসও লিডার, তার টিমমেটরা তাকে শ্রদ্ধার দৃষ্টিতে দেখে। আমার শক্তির প্রধান স্তম্ভ রাহুল। আমি কাজল ভগত, আমার পিসফুল পার্সোনাল লাইফ আর সাকসেসফুল কেরিয়ার লাইফ। এই হলো আমাদের প্রাণের কন্যা জাহ্নবী, পড়াশোনায় অ্যাভারেজ, কিন্তু ব্যাডমিন্টন খেলায় অ্যামেজিং। দেখা যায় স্কুল ছুটির পর জাহ্নবীকে আনতে গেছে তার নানি। আর কাজল বলছে, আমার বাবা মা আমাদের বাড়ির কাছেই থাকে, ওরা মাঝে মাঝে এসে আমাদের ফ্যামিলিকে আরও সুন্দর করে তোলে। আমি নিজেকে খুব লাকি মনে করি, যা কিছু আমি পেয়েছি। কে না হবে এমন পারফেক্ট লাইফ পেয়ে? হ্যাঁ, পারফেক্ট লাইফ, যা আমি বিশ্বাস করতাম, যা আমি ভাবতাম, যতক্ষণ না এক সকালে সব কিছু কেমন যেন তালগোল পাকিয়ে গেল। অপ্রত্যাশিতভাবে, হঠাৎ করেই। রাহুল নিয়মিত দিল্লি যেত তার হেড অফিসের মিটিং অ্যাটেন্ড করতে। এর মধ্যেই সবকিছু সূত্রপাত হলো একদিন আমার অফিসে। পরের সিনে দেখানো হয় সেদিন অফিসে কি ঘটেছিল। প্রথমে আপনার মনে হবে খুব সামান্য ঘটনা, কিন্তু এই ঘটনাটা তাদের জীবনে সাইক্লোনের মতন ঝড় নিয়ে এসে সবকিছু তছনছ করে দেয়। অফিসে কাজলকে তার কলিগ অশ্বিন বলে, এ কাজল, বারাণসীতে রাহুলকে দেখেছিলাম, তুমিও কি গিয়েছিলে নাকি ওর সাথে? কাজল অবাক হয়ে বলে, আমি? বারাণসীতে? না, তুমি নিশ্চয়ই আমার ভূত দেখেছ। অশ্বিন বলে, আমি ভাবলাম রাহুল গেছে, তাই তুমিও বোধহয় গিয়েছিলে ওর সাথে, কাশী বিশ্বনাথের মন্দির দর্শনে। কাজল বলে, রাহুল বারাণসীতে? অশ্বিন বলে, হ্যাঁ, আমি এয়ারপোর্টের দিকে যাচ্ছিলাম, তখন ওকে দেখেছিলাম। কাজল বলে, নিশ্চয় তুমি রাহুলের ভূত দেখেছ। রাহুল তো বলল দিল্লিতে ছিল, পরশুদিনও বেরিয়েছিল। অশ্বিন বলে, ও তাই? কিন্তু আমি নিশ্চিত রাহুলকে আমি বারাণসীতেই দেখেছি। আচ্ছা আচ্ছা বলে বিষয়টাকে আর তেমন গুরুত্ব না দিয়ে কাজল অফিসের কাজে ব্যস্ত হয়ে পড়ে। বাড়ি ফিরে কাজল রাহুলকে ক্যাজুয়ালি বলে, অশ্বিন বলছিল কাল তোমাকে বারাণসীতে দেখেছে। রাহুল বলে, আচ্ছা, আমার ভূত দেখেছে বোধহয়। কাজলও হাসে, বলে, আমিও তাই বলেছি। বিষয়টাকে তারা উড়িয়ে দেয়। কিন্তু রাহুলের কপালে চিন্তার ভাঁজ দেখে মনে হয় ব্যাপারটা সে ম্যানেজ করলেও কিছু একটা রহস্য আছে। পরের দিন অফিসে কাজল অশ্বিনকে বলে, দেখো অশ্বিন, আমরা প্রফেশনাল কম্পিটিটর, সেটা একটা হেলদি কম্পিটিশন, কিন্তু তুমি পার্সোনাল লাইফকে ডিস্টার্ব করার জন্য কিছু বললে সেটা কিন্তু ঠিক নয়। অশ্বিন বলে, কাজল, আমি তোমার পার্সোনাল লাইফে কেন ইন্টারফেয়ার করতে যাব? কাজল বলে, রাহুল দিল্লিতে ছিল, তুমি বলছো বারাণসীতে, এসবের মানে কি? আমার মনে সন্দেহ ঢোকানোর চেষ্টা করছো নাকি? অশ্বিন তখন আর কথা বাড়ায় না। কিন্তু পরের দিন অশ্বিন আবার বলে, কাজল, রাহুলকে বারাণসীতেই দেখেছি, কিন্তু এটা বলাতে তুমি আপসেট হচ্ছ কেন? কাজল বলে, তুমি ফালতু কথা আর বলো না। অশ্বিন বলে, আমি ফালতু কথা বলছি? আরে হাতির মতো মেমোরি আমার,
আমার অত সহজে ভুল হয় না, আমি দেখেছি নিশ্চিত। আর ওই দিন ও পরেছিল ডার্ক ব্লু শার্ট আর ব্রাউন ট্রাউজার, আর ওটা রাহুলই ছিল। অশ্বিন এতটা কনফিডেন্সের সাথে বলায় কাজল এবার বেশ ঘাবড়ে যায়। তার এবার সত্যি সন্দেহ হতে শুরু করে। ফ্ল্যাশব্যাকে দেখানো হয় বারাণসীর সেই দিনের সিন। রাহুল ফোনে কথা বলতে বলতে রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে যাচ্ছিল। অশ্বিন গাড়িতে যেতে যেতে তাকে ক্রস করে। রাহুল বলে ডেকেও ছিল সে, কিন্তু রাহুল শুনতে পায়নি। কাজলের মনে পড়ে রাহুলের সত্যি সত্যি ডার্ক ব্লু শার্ট এবং ব্রাউন প্যান্ট আছে, আর সে রাহুলকে বলেছিল একদিন ডার্ক ব্লুর সঙ্গে ব্ল্যাক প্যান্ট না পরে ব্রাউন প্যান্ট পরলে ভালো কম্বিনেশন হবে। রাহুল মজা করে বলেছিল, ভালো কম্বিনেশন করে কি হবে, যাই তো বিজনেস মিটিংয়ে, কোনো গর্জাস লেডিকে তো আর ইমপ্রেস করতে যায় না। কাজল বলেছিল, তুমি এই কম্বিনেশন পরলে যে কোনো লেডি ইমপ্রেস হতে পারে। রাহুল মজা করে বলেছিল, সেরকম হলে তুমি কিন্তু অসুবিধায় পড়ে যাবে, তখন আমাকে দোষ দিও না। কাজল এখন বেশ চিন্তায় পড়ে যায়। ওদিকে দেখা যায় রাহুল অফিস থেকে ফোন করে কাউকে বলছে, আমরা আর বারাণসীতে দেখা করতে পারবো না, আমাদের একজন দেখে ফেলেছে যে কাজলের অফিসে কাজ করে। অন্য প্রান্ত থেকে এক মহিলা জিজ্ঞাসা করে, তুমি কি বলেছ? রাহুল বলে, আমি অস্বীকার করেছি, আমি বলেছি আমি দিল্লিতেই ছিলাম। অন্য প্রান্ত থেকে সেই মহিলা বলে, তোমার এটা স্বীকার করে নেওয়া উচিত ছিল, বলতে হতো আর্জেন্ট মিটিংয়ে বারাণসীতে যেতে হয়েছিল হঠাৎ করে। রাহুল বলে, হ্যাঁ, এটা বললে ওর কোনো সন্দেহ হতো না, কিন্তু হঠাৎ করেই আমাকে জিজ্ঞাসা করায় আমি বেশ ঘাবড়ে যাই, এত ভাবার সময় পাইনি, কনফিউজ হয়ে আমি বলে দিয়েছি আমি বারাণসী যাইনি, তবে আমরা আর রিস্ক নেব না। পরের সিনে কাজল রাহুলের সুটকেস তুলে রাখতে গিয়ে দেখে এয়ারপোর্টের ট্যাগের বারকোডের স্টিকারটা লেগে আছে। সে বারকোড সার্চ করে সে দেখে ওটা বারাণসী এয়ারপোর্টের। সে তখন ভাবতে থাকে, দিল্লি যাবার কথা বলে বারাণসীতে কি করছিল রাহুল? রাহুলের জীবনে কি অন্য কোনো নারী এসেছে? কাজল রাহুলের মোবাইলটা চেক করে, কিন্তু সন্দেহজনক কিছু পায় না। প্রথমবার তার মনে হয় তার জীবনে কোনো কালো ছায়া হয়তো প্রবেশ করেছে। কাজল তার এক বন্ধু কৌশিক যে দিল্লিতে থাকে তাকে ফোন করে। কৌশিককে কাজল বলে, একটা পার্সোনাল ব্যাপারে তোকে হেল্প করতে হবে। কৌশিক বলে, কি ব্যাপার? কাজল বলে, ব্যাপারটা রাহুলকে নিয়ে, তবে এটা আমি অন্য কাউকে বলতে পারবো না। কৌশিক বলে, রাহুলকে নিয়ে কি ব্যাপার? কাজল বলে, রাহুল দিল্লিতে নেমে এতক্ষণে হোটেলে চেক ইন করছে, ও কারোর সঙ্গে মিট করে কিনা জানতে হবে। কৌশিক বলে, তুমি রাহুলকে বৃথায় সন্দেহ করছো, ও খুবই ভালো মানুষ আর তোমাকে খুব ভালোবাসে, ও এরকম কিছু করতে পারে না। কাজল বলে, এটাই তো চিন্তার কারণ, ও খুবই ভালো মানুষ, কিন্তু কেমন যেন বদলে গেছে, আমাকে কিছু একটা লুকানোর চেষ্টা করছে। কৌশিক বলে, আচ্ছা আমি নজর রাখবো, তোমাকে রিপোর্ট দেব। কাজলের রিকোয়েস্টে কৌশিক রাজি হয় রাহুলের ওপর নজর রাখ। সাধারণত যে হোটেলে রাহুল ওঠে কৌশিক সেখানে পৌঁছে যায় আর ফলো করতে শুরু করে। কৌশিক দেখে রাহুল একজন মহিলার সাথে একটি রেস্টুরেন্টে খেতে খেতে গল্প করছে, আর বিকেলবেলা একটি পার্কে বসেও সে মহিলার সঙ্গে গল্প করছে। কৌশিক দূর থেকে লুকিয়ে লুকিয়ে মোবাইলে সব ছবি তুলে রাখে। কাজলকে ফোন করে বলে, তোমার সন্দেহ অমূলক নয়, একজন মহিলার সঙ্গে সে মিট করছে, তবে দিল্লিতেই, সে বারাণসী যায়নি। কাজল আরও জানতে চাইলে কৌশিক বলে, তবে ব্যাপারটা কেমন কনফিউজিং মনে হচ্ছে, রাহুল একজন বয়স্কা মহিলার সাথে মিট করছে, রিলেশনটা ঠিক বোঝা যাচ্ছে না। কৌশিক কাজলকে ছবি পাঠিয়ে দেয়। কাজল ছবিগুলো ভালো করে অবজার্ভ করে দেখে আর সেও বেশ কনফিউজ হয়ে যায়, কে এই মহিলা, রাহুলের সাথে তার কি সম্পর্ক? কৌশিক আরও ইনফরমেশন দেয়, ওই মহিলা রাহুলের সাথে ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার করেছে, আর তারা একই হোটেলে আছে। আমি চেষ্টা করেছি কিন্তু বেশি ইনফরমেশন জোগাড় করতে পারিনি। রাহুল বাড়ি ফিরে আসে আর নর্মাল বিহেভ করতে থাকে। ডিনার করতে করতে মেয়ের সাথে কাজলের সাথে মজা করতে থাকে, কিন্তু কাজল নর্মাল হতে পারে না, সে ভেতরে ভেতরে রেগে আছে। তারপর সে বলে ফেলে, এই 3 দিন ধরে দিল্লিতে তোমার মিটিং চলছিল? রাহুল বলে, হ্যাঁ, খুব ব্যস্ত ছিলাম। কাজল বলে, তুমি সন্ধ্যাবেলায় কি করতে? রাহুল বলে, কখন সন্ধ্যা নাম তো বুঝতেই পারতাম না, এতটাই কাজের চাপ থাকতো। কাজল তখন বলে, তোমার সঙ্গে কারো দেখা করারও টাইম থাকতো না? রাহুল বলে, কাজল, আমি না বললাম তো, তুমি কি ঠিক আছো নাকি? কাজল বলে, হ্যাঁ আমি ঠিক আছি। রাহুল বলে, আমি যখনই বাইরে যাই আমার মাথায় একটাই চিন্তা থাকে যে কখন বাড়ি ফিরবো। আমি অফিসের থেকে বাড়িতে সময় কাটাতেই বেশি ভালোবাসি। কাজল এবার মেয়ের ওপর চটপাট করতে শুরু করে। তার মেয়ে খেতে খেতে ফোন দেখছিল। কাজল বলে, তোমাকে ফোন দিলে তুমি এটাই করবে? আর রাহুলকে বলে, তুমি ওকে তোমার ফোনটা দিয়েছো কেন? কাজলের মেয়ে বলে, বাবা তুমি ঠিকই বলেছো, মা একদম হিটলার। তার মা বলে, ফোনটা রাখো, না বলেছি মানে না, ক্লাস 10 পাস করার আগে ফোন নয়। তার মেয়ে রাগ করে খাবার রেখে টেবিল থেকে উঠে পড়ে, ঘরে ঢুকে দরজা বন্ধ করে দেয়। তার মা বলে, জানবি তুমি খুব বাড়াবাড়ি করছো। রাহুল বলে, কাজল শান্ত হও, আমি 3 দিন পর বাড়ি ফিরলাম, আর তুমি এত রেগে যাচ্ছ কেন? তুমি তো আগে এরকম করতে না, কোনো বিষয়ে আপসেট আছো নাকি? কাজল বলে, কেন, একদমই না, আমার আপসেট হওয়ার মতো কি কোনো কারণ আছে নাকি? রাহুল বলে, সেটা তো তুমি বলতে পারবে। কাজল রাগ দেখিয়ে সেখান থেকে চলে যায়। কাজল শুয়ে শুয়ে ভাবতে থাকে,
রাহুলের চোখে আমি দেখতে পাচ্ছি ও কিছু একটা লুকাচ্ছে, কিন্তু কেন? ওই বয়স্কা মহিলার ব্যাপারে কিছু বলতে চাইছে না কেন? ব্যাপারটা আলোচনা করার জন্য কাজল তার বান্ধবী নন্দিনীর সাথে মিট করে, তাকে ঘটনার কথা বলে। তার বান্ধবী নন্দিনী বলে, বয়স্কা ওই মহিলাকে নিয়ে তুই কেন টেনশন করছিস? কাজল বলে, আমি কোনো থার্ড পার্সনের নিয়ে টেনশন করছি না, আসলে আমি টেনশন করছি রাহুলকে নিয়ে। ও কেন লুকাচ্ছে? ও কি দুরকম জীবনযাপন করছে? সে তার বান্ধবীকে আরও বলে, সে তার এক পুলিশ বন্ধু বীরেনকে রিকোয়েস্ট করে জেনেছে রাহুল বারাণসীতে HG হোটেলে ওঠে, আর এটাও বিগত কয়েক বছর ধরে করে আসছে। নন্দিনী বলে, সেখানে কি ওর আর একটা ফ্যামিলি আছে? তুই এক কাজ কর, রাহুলের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট চেক কর, কোনো ক্লু পেলেও পেতে পারিস। কাজল বলে, সেটাই তো চিন্তার, রাহুলের কোনো সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট নেই, ওসবও পছন্দ করে না। এরপর সিন শিফট হয়। কাজল ভাবতে থাকে, এ কি সেই রাহুল যাকে সে 15 বছর ধরে চেনে? ফ্ল্যাশব্যাকে দেখানো হয় 15 বছর আগে কাজল আর রাহুল একই অফিসে কাজ করত। বিভিন্ন ছোটখাটো বিষয়ে কাজল তার কাছে হেল্প চাইতো, রাহুল তাকে হেল্প করত। একদিন কাজল রাহুলকে বলে, একটা প্রজেক্ট ফাইল সে রেডি করেছে, আর সেটা নিয়ে ডিসকাস করতে একটা কফি শপে মিট করতে চাই। তারা কফি শপে মিট করে। রাহুল ফাইল দেখে বলে, এটা তো একদম পারফেক্ট আছে। কাজল বলে, হ্যাঁ তা আছে। রাহুল বলে, তাহলে এখানে আসা কেন? কাজল হেসে বলে, একসাথে কফি খাওয়ার জন্য। পরের দিন অফিসে কাজল রাহুলের কিউবিকলে গিয়ে বলে, মিস্টার রাহুল ভগত, 5 মিনিট আছে তোমার হাতে? রাহুল বলে, হ্যাঁ আছে তো। কাজল বলে, বাইরে গিয়ে একটু কথা বলবো। বাইরে ছাদে দাঁড়িয়ে কাজল বলে, রাহুল তুমি কি বিবাহিত? রাহুল বলে, না। কাজল বলে, তোমার মা বাবা? রাহুল বলে, তুমি কি ইনভেস্টিগেশন করছো নাকি? কাজল বলে, না এমনি জিজ্ঞাসা করছি। কেন, জিজ্ঞাসা করতে পারি না? রাহুল বলে, মা বাবা কয়েক বছর আগে একটি রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে। কাজল বলে, ও সরি, আমি জানতাম না। সে বলে, রাহুল এই যে বিভিন্ন ছোটখাটো কাজ নিয়ে তোমার কাছে যাই, কেন জানো? রাহুল বলে, হ্যাঁ জানি তো, বুঝতে পারি। কাজল বলে, বুঝতে পারো? কই কোনোদিন তো বলনি। রাহুল কাজলের কাঁধে হাত রাখে, বলে, কারণ আমার ভালো লাগে তোমার কোম্পানি, তুমি আমার কাছাকাছি এলে আমার ভালো লাগে। আমরা কি একসাথে সিনেমা দেখতে পারি? হামতুম। কাজল হেসে বলে, ও আচ্ছা। এভাবে তাদের প্রেম পর্ব শুরু হয় আর বিয়ে পর্যন্ত করায়। তারপর শুরু হয় পারফেক্ট সুখের সংসার। কাহিনী এরপর প্রেজেন্টে চলে আসে। বিছানায় বসে বসে কাজল পুরোনো দিনের কথা ভাবতে থাকে। ঘুমন্ত রাহুলের হাতে হাত রাখে। পরের সিনে দেখা যায় কাজল অটোতে গিয়ে বীরেনের সঙ্গে দেখা করে। বীরেন তাকে ইনফরমেশন দেয় ওই বয়স্কা মহিলার নাম যশোধরা পাঠক, কলকাতায় থাকে। তার হাজব্যান্ড 7 বছর আগে মারা গেছে। কাজল বলে, কিন্তু রাহুলের সাথে তার কি কানেকশন? রাহুলের তো এরকম কোনো রিলেটিভ আছে বলে জানি না, তাছাড়া এসবও আমার কাছে লুকাচ্ছে কেন? বীরেন বলে, যশোধরা পাঠকের একটি ছেলে ছিল, নাম রবি পাঠক, যে 17 বছর ধরে নিখোঁজ। সে তার বউ মঞ্জুরিকে খুন করে পালিয়ে গেছে। পুলিশ রেকর্ডে বলছে রবি সুইসাইড করেছে। বীরেন আরো বলে, রাহুল বারাণসীতে মাঝে মাঝেই ওই বয়স্কা মহিলার সাথে দেখা করে, এটা সত্যি। পরদিন গাড়িতে রাহুলের সাথে বাড়ি ফিরতে ফিরতে কাজল কৌতূহল চেপে রাখতে না পেরে জিজ্ঞাসা করে, রাহুল যশোধরা পাঠককে? রাহুল একটু চমকে তার দিকে তাকায়, কিন্তু কিছু বলে না। কিছুক্ষণ পর বলে, আমি জানতাম তুমি খুঁজে বার করবে আমি বারাণসীতে ছিলাম কিনা, এই জন্য আমি আগের বার বারাণসী না গিয়ে দিল্লি গিয়েছিলাম। আমার সন্দেহ ছিল তুমি আমাকে ফলো করতে পারো। কাজল বলে, যে কোনো ওয়াইফই সেটা করবে, কিন্তু আমি বুঝতে পারছি না তুমি মিথ্যে কেন বলেছো, কি কথা আমার কাছে তুমি গোপন করছো। রাহুল বাকি ঘটনা বাড়ি ঢুকে ঘরের মধ্যে কাজলকে বলে। রাহুল বলে, আমি চেয়েছিলাম আমার জীবনের কিছু ঘটনা গোপন থাক। কাজল বলে, কিন্তু এখন তো সামনে চলে এসেছে, তোমাকে সত্যিটা বলতে হবে। রাহুল তখন বলে, রবি পাঠক আমার রুমমেট ছিল, আমার বেস্ট ফ্রেন্ড ছিল। আমরা দিল্লিতে একসাথে MBA করেছি। আর একদিন রবি তার ওয়াইফ মঞ্জুরিকে খুন করে। ফ্ল্যাশব্যাকে ঘটনাটা দেখানো হয়। রবির ওয়াইফ মঞ্জুরি বিছানায় ঘুমিয়ে আছে। এমন সময় চুপি চুপি রবি আসে, হাতে পলিথিন জড়িয়ে মঞ্জুরির গলা টিপে ধরে। মঞ্জুরি ছটপট করতে থাকে। রবি তার মুখে বালিশ চেপে ধরে। মঞ্জুরি কিছুক্ষণের মধ্যেই শ্বাসরুদ্ধ হয়ে মারা যায়। রাহুল বলে, আমি কোনোদিন মঞ্জুরিকে দেখিনি, তাদের বিয়েতে আমার যাওয়া হয়নি। একদিন রবি হঠাৎ করে মুম্বাই আমার কাছে আসে। আমি জানতাম না যে রবি তার বউ মঞ্জুরিকে খুন করে এসেছে। ফ্ল্যাশব্যাকে ঘটনাটা দেখানো হয়। রাহুলের ঘরের দরজায় বেল বাজে। দরজা খুলে রাহুল দেখে তার বন্ধু রবি। বন্ধুকে সে বুকে জড়িয়ে ধরে, বলে, না কোনো ফোন না কোনো কিছু, হঠাৎ করে আগমন। তার বন্ধু বলে, কেন, বেস্ট ফ্রেন্ডের কাছে আসবো তো আবার ফোন করার কি আছে? রবি বলেছিল মঞ্জুরির সাথে ওর সম্পর্ক ভালো ছিল না, তাই কিছুদিনও আমার কাছে এসে একটু রিল্যাক্স করে থাকবে। আমি ওর সব কথা বিশ্বাস করেছিলাম। 1 মাস থেকে ও চলে গিয়েছিল। পরে কলকাতা পুলিশ এসে আমাকে অ্যারেস্ট করে। তখন আমি মঞ্জুরির খুনের কথা জানতে পারি। এক খুনিকে আশ্রয় দেওয়ার অপরাধে আমাকে 1 মাস জেল খাটতে হয়েছিল। ওটা আমার জীবনের সবচেয়ে খারাপ সময় ছিল। তারপরও 1 বছর ধরে পুলিশ আমাকে অনেক হ্যারাস করেছে রবি কোথায় আছে জানার জন্য, কিন্তু আমি ওদের কি বলতাম? আমার কোনো আইডিয়া ছিল না রবি কোথায় আছে।
পুলিশ পরে ডিক্লেয়ার করে রবি হয়তো সুইসাইড করেছে। আমি এসব থেকে নিজেকে অনেক দূরে সরিয়ে ফেলতে চেয়েছিলাম। আমি মুম্বাই ছেড়ে বদোদরাতে এসে সেটেল হই, আর তারপর আমার জীবনে তুমি এলে। রবির মা আমাকে অনেক আগে থেকেই চিনত। যখন আমরা দুই বন্ধু একসাথে থাকতাম আমাকে নিজের ছেলের মতো দেখত। আমি ওনার সাথে দেখা করতে আগ্রহী ছিলাম না, কিন্তু রবির মৃত্যু ওনাকে অনেক বিধ্বস্ত করে দিয়েছিল। উনি আমাকে মায়ের মতো ভালোবাসতেন, খাবার বানিয়ে নিয়ে আসতেন। মায়ের অভাব আমাকে বুঝতে দেননি। আমি আমাদের জীবনে এসব ঘটনার প্রভাব ফেলতে চাইনি, তাই সবকিছু লুকিয়ে মাঝে মাঝে ওনার সাথে আমি দেখা করি, ওনাকে ছেলের মতো ভরসা দিই, কষ্টটা ভাগ করে নিই। এসব কিছু গোপন রাখার কারণ এটাই, যাতে তোমাদের জীবনে এসবের কোনো প্রভাব না পড়ে। তোমার আর জাহ্নবীর জীবনকে এসব থেকে অনেক দূরে রাখতে চেয়েছিলাম। তুমি আমাকে নতুন জীবন দিয়েছো কাজল। কাজল বলে, আমি তোমাকে ভুল বুঝেছিলাম, ভুল ভেবেছিলাম। আমি ভেবেছিলাম তোমার অন্য একটা সংসার আছে, তুমি এসব আমার সাথে শেয়ার করতে পারতে। এসব নিয়ে আমি তাহলে খোঁজ খবর করতাম না, তোমাকে ভুল বুঝতাম না। আই এম সরি। রাহুল কাজলকে বুকে জড়িয়ে ধরে। পরের সিনে দেখা যায় লাঞ্চ করতে করতে মেয়ের সাথে রাহুল বেড়াতে যাওয়ার প্ল্যান করছে। জাহ্নবী বলে, নানা নানিকেও সঙ্গে নিয়ে যাব। রাহুল বলে, হ্যাঁ, সবাই মিলেই যাব, অনেক মজা হবে। এরপর একদিন কাজল অফিসে তার বান্ধবী নন্দিনীকে বলে, নন্দিনী, অবশেষে জীবন আবার নর্মাল হলো। রাহুল সব বলেছে আমাকে। নন্দিনী বলে, ঠিক আছে তাহলে, আমি আর কিছু বলছি না, থাক। কাজল বলে, থাক মানে কি? বলছি না, বলো ঠিক করে, তুমি কি বলছিলে? নন্দিনী তখন বলে, তুমি তো বলছিলে রাহুলের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট নেই, কিন্তু আমি সার্চ করে, আচ্ছা থাকো সব কথা, সব যখন মিটে গেছে আমি আর বলছি না। কাজল বলে, না আমি শুনবো, আমি যাচ্ছি তোমার কাছে। সে নন্দিনীর কাছে যায়। নন্দিনী বলে, আমি রাহুল ভগত নামে একজনের ফেসবুক অ্যাকাউন্ট খুঁজে পেয়েছি। কাজল বলে, একই নামে অনেক লোক থাকতে পারে। নন্দিনী তখন বলে, হ্যাঁ, কিন্তু এই অ্যাকাউন্টে সবকিছু সেম পেয়েছি। রাহুলের ব্যাকগ্রাউন্ডের সাথে হুবহু মিলে যাচ্ছে। ডেট অফ বার্থ 1998-এ কলেজে পাস আউট, এরপরে MBA ডিগ্রি, এডুকেশন, সব হুবহু মিলে যাচ্ছে। কাজল অ্যাকাউন্টটা দেখে চমকে যায়। ছবি ছাড়া আর সব কিছু হুবহু তার হাজব্যান্ড রাহুলের মতো। আর ছবিটা জুম করে দেখে কাজলের চোখ কপালে উঠে যায়। রাহুল তাকে ছবিতে তার বন্ধু রবি বলে যাকে দেখিয়েছিল, এই লোকটি সেই। কাজল নন্দিনীকে বলে, এই রাহুল ভগত নয়, এ তো রবি পাঠক, রাহুলের বন্ধু। এর ছবি রাহুল আমাকে দেখিয়েছে। তারা তখন এই লোকের অন্য ছবিগুলো সার্চ করে দেখে। তারা তার বউ, তার মেয়ে, তার মা সবাইকে দেখতে পায়। নন্দিনী বলে, তার মানে রবি পাঠক বেঁচে আছে, মুম্বাইয়ে GLB ব্যাংকে চাকরি করে, আর তার মানে ও তোমার হাজব্যান্ড রাহুল ভগতের নামে নতুন জীবন শুরু করেছে। কিন্তু এসব খবর রাহুলের কাছে নেই কেন? নন্দিনী বলে, এটা হতে পারে রবি যখন রাহুলের কাছে গিয়েছিল তখন রাহুলের বার্থ সার্টিফিকেট, ডিগ্রি সার্টিফিকেট সব কপি করে নিয়েছে বা চুরি করে নিয়েছে, আর নতুন আইডেন্টিটি বানিয়ে সংসার করছে। রাহুল হয়তো এসব কিছু জানে না। পরের সিনে বাড়িতে কাজল রাহুলকে সরাসরি জিজ্ঞাসা করে, রবি পাঠক কোথায় আছে? রাহুল বলে, আমি কি করে জানবো, হবে কোথাও, আমাদের কি আসে যায়, সে বেঁচে আছে না মারা গেছে। কাজল বলে, তুমি কতদিন ওর মায়ের সাথে দেখা করছো? রাহুল বলে, কয়েক বছর ধরে। আমি তো সব বলেছি। কাজল বলে, তার মা কি রবির বর্তমান ডিটেলস জানে? রাহুল বলে, জানলে আমার সাথে দেখা করবে কেন? আমি সব বলেছি কাজল, এ বিষয়ে আমি আর কিছু বলতে চাই না। কাজল রাগ করে সেখান থেকে চলে যায়। ল্যাপটপ খুলে রাহুল ভগত নামের সেই ফেসবুক অ্যাকাউন্টটি দেখায়। বলে, এটা রবি পাঠক না? নন্দিনীর দেখানো ছবিটা ল্যাপটপের সামনে রাখে। রাহুল বলে, হ্যাঁ। কাজল বলে, কিন্তু ও এখন রাহুল ভগত হিসাবে জীবন কাটাচ্ছে, তোমার আইডেন্টিটি নিয়ে ও দিন কাটাচ্ছে। তার মানে ও বেঁচে আছে, সুইসাইড করেনি, কিন্তু তোমার আইডেন্টিটিতে। রাহুল বলে, আমি কি করে জানবো? কাজল বলে, ও তার বউকে খুন করে তোমার সাথে মুম্বাইতে দেখা করে। রাহুল বলে, হ্যাঁ, এখন বুঝতে পারছি ও কেন আমার ডকুমেন্ট চেয়েছিল। কাজল বলে, রাহুল, আমাদের কিছু করা উচিত। রাহুল বলে, কি? কাজল বলে, ওর এগেনস্টে কোনো অ্যাকশন নেওয়া উচিত। রাহুল বলে, না কাজল, না। কাজল বলে, কেন না কেন? রাহুল বলে, কাজল, ও একটা ক্রিমিনাল, ও আমার কাছে এসে আমার আইডেন্টিটি চুরি করেছে। কাজল বলে, এই জন্যই তো পুলিশে জানানো উচিত, ওর মাকে আগে ফোন করো। রাহুল বলে, না কাজল, মা ছেলে দুজনেই এতদিন আমার সাথে গেম খেলছে, কে জানে হয়তো পুলিশও জড়িত আছে। আমাদের এসবের মধ্যে না জড়ানোই উচিত, আমরা কোনো বড় সমস্যায় পড়ে যেতে পারি। তখনকার মতো কাজল সেখানেই থেমে যায়। কিন্তু এরপর কাজল তার বাবাকে সব ঘটনা জানায়। সে বলে, বাবা, এই অবস্থায় আমার কি করা উচিত? তার বাবা বলে, মা তুই ভাব, যদি তোর মেয়ে জাহ্নবী এ অবস্থায় তোর কাছে সাজেশন চাইতো, তাহলে তুই কি করতি? ধরে নে আমিও ঠিক একই সাজেশন তোকে দিচ্ছি। কাজল বিষয়টা উপলব্ধি করে চুপ করে যায়। বুঝে যায় বাবা মায়েরা শান্তিতে সংসার চালিয়ে যাওয়ারই সাজেশন দিচ্ছে। কাজলের মন থেকে কিন্তু দ্বন্দ্ব যায় না, সে ব্যাপারটার একটা হেস্তনেস্ত করবে ভাবে। কাজল এরপর দেখা করতে যায় রবির সাথে তার ব্যাংকে। অনেক কিছু বলবে বলে ভাবে, কিন্তু কিছু বলতে পারে না। সেই লোকটির কনফিডেন্স দেখে সে কিছু বলতে পারে না। যেভাবে সে ব্যাংকে কনফিডেন্সের সঙ্গে কাজ করছে
তাতে কাজল বেশ ঘাবড়ে যায়। কাজল ওর রিয়াকশন টেস্ট করার জন্য বলে, আমাকে পাঠিয়েছে রবি পাঠক, কলকাতা হাওড়া ব্রাঞ্চ। ও আমাকে এখানে পাঠিয়েছে, আমার একটা ছোট প্রবলেম হয়েছে, সেটা নাকি এখানে সলভ হবে। কাজল দেখলো রবি পাঠকের নাম শুনে এই রাহুল ভগতের মধ্যে কোনো রকম প্রতিক্রিয়া দেখা গেল না। কাজল রাহুলের ব্যাংক থেকে বেরিয়ে চলে আসে। সে রাহুলকে বলে, আজ ফিরবো না, অফিসের কাজে ব্যস্ত থাকবো। এরপর কাজল কলকাতা চলে যায়। সেই বয়স্কা মহিলা যিনি রবির মা, যার সাথে তার হাজব্যান্ড দেখা করে, তার সঙ্গে দেখা করতে যায়। রবির মা কিন্তু তাকে দেখে অবাক হয় না, বলে, কাজল এসো, জানবি আসেনি? কাজল বলে, না। রাহুল এসেছে সাথে? কাজল বলে, না। আপনি আমার আর জানবির ব্যাপারে জানেন? রবির মা বলে, হ্যাঁ জানি, রাহুল তো তোমাদের কথা বলে, ফটোও দেখায়, এসো ভেতরে এসো। কাজল বলে, আমি আপনার ছেলে রবি পাঠকের সাথেও দেখা করেছি। এবার রবির মা চমকে যায়। রবির মা বলে, হ্যাঁ আমি জানি। কাজল বলে, তাহলে আপনি এটাও জানেন যে ও একটি ফেক আইডেন্টিটি নিয়ে বেঁচে আছে? ও আমার হাজব্যান্ড রাহুল ভগতের নামে জীবন কাটাচ্ছে? রবির মা বলেন, হ্যাঁ আমি এটাও জানি। কাজল তখন বলে, এত বছর ধরে তাহলে এমন গেম খেলছেন কেন আমাদের সাথে? আমার হাজব্যান্ডের সাথে কেন সিক্রেটলি মিট করছেন? রবির মা বলে, কেন পারি না? রাহুলও তো আমার ছেলের মতো। কাজল বলে, হ্যাঁ, আপনি তাহলে বলেননি কেন যে রবি বেঁচে আছে, মুম্বাইতে আছে, আর রাহুলের আইডেন্টিটি নিয়ে বেঁচে আছে? তবে সব জেনে আমি এখন আর চুপ থাকবো না। যতক্ষণ না আপনার ছেলেকে আইনের সাজা দেব, ততক্ষণ আমার শান্তি নেই। রবির মা বলে, তোমার সাথে কি রবি কোনো ভুল করেছে, কোনো খারাপ ব্যবহার করেছে? কাজল বলে, ও আমার হাজব্যান্ডকে ব্যবহার করেছে, ওর আইডেন্টিটি চুরি করেছে। আপনিও আমার হাজব্যান্ডকে ব্যবহার করেছেন। আপনি এত বছর ধরে রাহুলের সাথে দেখা করছেন যাতে আপনার ছেলে ধরা না পড়ে। আপনি তো বড় অ্যাক্টর, আপনার ছেলের মতো। কাজল এসব বলে সেখান থেকে চলে আসে। আর এরপর মঞ্জুরির বাবার সাথে দেখা করে। বলে, আমি কাজল ভগত, মঞ্জুরির ফ্রেন্ড। মঞ্জুরির বাবা কাজলকে ভেতরে ডাকে। কাজল ভেতরে ঢুকে মঞ্জুরির ছবিটা দেখতে পায়। মঞ্জুরির বাবাকে বলে, আমি মঞ্জুরির সাথে ক্লাস 9 পর্যন্ত পড়েছিলাম, তারপর গুজরাট চলে গেছিলাম। মঞ্জুরির বাবা বলে, মঞ্জুরি খুন হওয়ার পর ওর মা ডিপ্রেশনে চলে যায়। রোজ জানতে চাইতো খুনিটা ধরা পড়েছে কিনা। তারপর একদিন চলে গেল আমাকে একা রেখে। কথায় কথায় কাজল জিজ্ঞাসা করে, মঞ্জুরির হাজব্যান্ডের নাম কি ছিল? মঞ্জুরির বাবা বলে, রবি পাঠক। কাজল বলে, ও কি কখনো ধরা পড়েছিল? মঞ্জুরির বাবা বলে, এখনো পর্যন্ত না। আমার মেয়েকে খুন করে কোথায় যে পালালো পুলিশ খুঁজে পায়নি। আমি অনেক ছোটাছুটি করেছি, এমপি এমএলএ সব জায়গায় চেষ্টা করেছি যাতে আমার মেয়ের কেসটা ক্লোজ না করে, যাতে তারা ওই শয়তানটাকে খুঁজে বের করে, যাতে তার শাস্তি হয়, কিন্তু কিছুই হয়নি। তবে আইন তাকে সাজা দিতে ব্যর্থ হলেও উপরওয়ালা তাকে ঠিক সাজা দেবে। তার কর্মফল তাকে ভোগ করতেই হবে। মঞ্জুরি আমাদের নিজের মেয়ে ছিল না, ওকে আমরা দত্তক নিয়েছিলাম, যত্নে বড় করার চেষ্টা করেছিলাম, কিন্তু হয়তো ঠিকভাবে যত্ন নিতে পারিনি। বিয়ের পর থেকে রবির সাথে ওর সম্পর্ক ভালো ছিল না, কিন্তু আমি জানতে পারিনি। আমাকে যদি বলতো হয়তো আজও বেঁচে থাকতো। কাজল বলে, আঙ্কেল সরি, আমাকে এখন বেরোতে হবে, আমার ফ্লাইটের টাইম হয়ে আসছে। শেষ মুহূর্তে মঞ্জুরির বাবা বলেন, 1 মিনিট, তোমাকে তো মঞ্জুরির বন্ধু মনে হচ্ছে না? তার ফ্রেন্ডদের তো আমি চিনতাম, অন্তত নাম তো মনে থাকতো। আর এখন তুমি বেরিয়ে যাচ্ছ, কি জন্য এসেছিলে না বলেই চলে যাচ্ছ? তুমি কি রবি পাঠকের খবর জানো? কাজল একটু ইতস্তত করে রবি যে রাহুল ভগতের নামে জীবন কাটাচ্ছে তার ছবিটা মোবাইলে দেখায়। বলে, এই সেই খুনি, এখন এইরকম দেখতে, মুম্বাই থাকে। মঞ্জুরির বাবা ছবিটা ভালো করে দেখেন, বলেন, এ রবি পাঠক না। কাজল বলে, আঙ্কেল এই রবি পাঠক। মঞ্জুরির বাবা তখন তার ঘর থেকে একটি ছবি বের করে, সেখানে রবি পাঠকের সাথে তার মেয়ে মঞ্জুরির ছবি আছে। বলে, এই হলো রবি পাঠক। ছবিটা দেখে কাজলের মাথা ঘুরতে থাকে, তার পায়ের তলার মাটি সরে যায়। ছবির এই রবি পাঠক আর কেউ নয়, তারই হাজব্যান্ড রাহুল ভগত। সব ছবি তখন কাজলের কাছে পরিষ্কার হয়ে যায়। সে যে রাহুল ভগতকে রবি পাঠক ভাবছিল, সে আসলেই রাহুল ভগত রবি পাঠকের বন্ধু, আর তার হাজব্যান্ডই আসলে রবি পাঠক, যে রাহুলেরই আইডেন্টিটি চুরি করে সুখে সংসার জীবন কাটাচ্ছে। সেই মঞ্জুরির খুনি স্বামী। কাজল বুঝতে পারে যে সে এই 15 বছর ধরে মঞ্জুরিকে খুন করে পালিয়ে যাওয়া তার হাজব্যান্ড রবি পাঠকের সাথে ঘর করছে। মঞ্জুরির বাবা বলে, একে তুমি চেনো? কাজল তখন আর কিছু না বলে সেখান থেকে বেরিয়ে চলে আসে। তার মনে লড়াই চলতে থাকে। ফ্ল্যাশব্যাকে দেখানো হয় রবি পাঠক তার বউ মঞ্জুরিকে গলা টিপে বালিশ চাপা দিয়ে খুন করে, আর ঘরের সবকিছু লণ্ডভণ্ড করে, আর পুলিশকে ফোন করে বলে তার ঘরের সবকিছু লণ্ডভণ্ড হয়ে আছে, আর তার বউ মৃত অবস্থায় পড়ে আছে। হয়তো ডাকাতে সব লুটপাট করে তার বউকে হত্যা করেছে। পুলিশ প্রাথমিকভাবে তার কথা বিশ্বাস করে নেয়, কিন্তু পোস্টমর্টেম রিপোর্ট এবং ক্রাইম স্পটে ইনভেস্টিগেশন করে পুলিশ বুঝতে পারে খুনি আর কেউ নয়, মঞ্জুরিরই হাজব্যান্ড রবি পাঠক।
পুলিশ তাকে পুলিশ স্টেশনে দেখা করতে বলে, কিন্তু বিপদ বুঝে রবি পালিয়ে যায়। যাবার আগে গীতাঞ্জলি নামে একজনকে ফোন করে, বলে চলো আমরা পালিয়ে যাই। কিন্তু গীতাঞ্জলি বলে, তুমি তোমার বউকে খুন করেছো, খবরে দেখলাম। রবি বলে, হ্যাঁ করেছি, রোজ আমার সাথে ঝামেলা করত। ভেবেছিলাম ওকে ডিভোর্স দিয়ে তোমাকে নিয়ে সংসার করব, কিন্তু ও কিছুতেই ডিভোর্স দিল না, বলল আমাকে জব্দ করবে। কোনো উপায় না দেখে ওকে মারতে হলো, এছাড়া কোনো পথ ছিল না। তোমার জন্যই তো আমি ওকে মেরে ফেলেছি, চলো কোথাও পালিয়ে যাই, নতুন জীবন শুরু করি। কিন্তু গীতাঞ্জলি বেঁকে বসে, বলে আমি তোমার সাথে যেতে পারবো না। তুমি ডিভোর্সের জন্য কোর্টে যেতে পারতে, আরও সময় নিতে পারতে, কিন্তু তাই বলে তুমি খুন করবে, এটা আমি স্বপ্নেও ভাবিনি। এতটা মারাত্মক তুমি হতে পারো এটা আমি ভাবতে পারিনি। আমি পুলিশকে সব জানাবো। রবি তখন ফোনটা কেটে দেয়। গীতাঞ্জলি কোনো মতেই রবির সাথে যেতে রাজি হয় না। তখন রবি একাই পালিয়ে গিয়ে মুম্বাইতে তার বন্ধু রাহুল ভগতের বাসায় ওঠে। রাহুল ভাবে তার বন্ধু বেড়াতে এসেছে। রাহুল টের পায়নি যে তার বন্ধু রবি তার বউকে খুন করে পালিয়ে এসেছে, কারণ কলকাতার এই খবরটা ন্যাশনাল মিডিয়াতে দেখায়নি। রাহুল রবির কথা বিশ্বাস করে নেয় আর তাকে থাকতে দেয়। রবি তখন তার আইডেন্টিটি কপি করে আর সেখান থেকে গুজরাট পালিয়ে গিয়ে বদোদরায় রাহুল ভগত পরিচয়ে সব ডিগ্রি সার্টিফিকেট কাজে লাগিয়ে নতুন করে চাকরি জোগাড় করে এবং রাহুল ভগত পরিচয়ে নতুন জীবন শুরু করে। কাজল বাড়ি ফিরে গিয়ে তার হাজব্যান্ডকে বলে, মুম্বাইয়ে যাকে রবি সন্দেহে আমি মিট করেছি সেই আসল রাহুল ভগত, আর রবি পাঠক তো আমার সামনে। রবি দেখে তার আর অস্বীকার করার উপায় নেই। সে তখন সব স্বীকার করে আর বলে, কাজল আমি ভুল করেছি ঠিকই, কিন্তু আমি সেই রবি নেই। আমি পুরোপুরি বদলে গেছি। এই 15 বছর ধরে তুমি একদিনও আমার কোনো ভুল ত্রুটি পেয়েছ? তুমি আর জাহ্নবী আমার জীবন, তোমাদের খুশি দেখাই আমার জীবনের উদ্দেশ্য। তোমাকে বলেছিলাম এসবের মধ্যে না জড়াতে, কিন্তু তুমি শোনোনি। একটাই রিকোয়েস্ট করব, পুলিশকে কিছু জানিও না। কাজল রেগে যায়, বলে 15 বছর ধরে একটা মিথ্যার ওপর জীবন কাটালাম আমি, এর জন্য তুমিই দায়ী। তোমার সব কিছু আমি বিশ্বাস করেছিলাম, তোমার মিথ্যা পরিচয় পর্যন্ত। রবি বলে, হ্যাঁ আমি মিথ্যা পরিচয়ে বেঁচে আছি, কিন্তু তুমি জাহ্নবী তোমরা তো সত্যি, আর তোমাদের উপর কোনো আঁচ আমি আসতে দিইনি। 17 বছর আগের রবি আর এখনকার আমি সম্পূর্ণ আলাদা। আমি সেই আর আগের মানুষটি নেই, আমি বদলে গেছি। তোমাকে রিকোয়েস্ট করব তুমি কোনো স্টেপ নিও না। কাজল তখনকার মতো চুপ করে যায়, কিন্তু তার মনের মধ্যে লড়াই চলতে থাকে। তার মেয়ে জাহ্নবীর জন্য সে চিন্তা করতে থাকে। একদিন সকালে মেয়ে জাহ্নবীকে কাজল সব ঘটনার কথা বলে। সব শুনে জাহ্নবী কাঁদতে থাকে। কাজল তার বাবা মাকেও সব বলে। কাজলের মা বলে, কাজল, দস্যু রত্নাকর খুনি ডাকাত থেকে বাল্মীকি হয়েছিল। সময়ের সাথে সাথে মানুষ বদলে যায়। জাহ্নবীর কথা ভাব, তুই আর কোনো স্টেপ নিস না। কাজলের বাবাও তাকে বোঝায়, কিন্তু কাজল বলে, বাবা, মঞ্জুরির বাবার কথা ভাবো। তুমি যদি তার জায়গায় থাকতে তাহলে তোমার কেমন লাগতো? ওই অপরাধীর আইনের সাজা পাওয়াটা খুব দরকার, মানবতার জন্য দরকার, ন্যায় বিচারের জন্য দরকার। হোক সে আমার হাজব্যান্ড, তবুও খুনের সাজা তার পাওয়া উচিত। পরদিন নতুন সকালে হাওড়া ব্রিজের দৃশ্য দেখানো হয়। কাজল কলকাতায় মঞ্জুরির বাবাকে ফোন করে, তাকে সব ঘটনার কথা বলে। পরের সিনে জাহ্নবী বাবাকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে। পুলিশ তার বাবাকে নিয়ে যেতে এসেছে। পুলিশ রবিকে ধরে নিয়ে যায়। রবি বলে, স্যার 1 মিনিট, কাজলকে কিছু বলতে চাই। পুলিশ তাকে অ্যালাউ করে। রবি তখন কাজলের সামনে গিয়ে বলে, আমার মনে অনেকবার এসেছে আমাকে কর্মফল ভোগ করতে হবে, আমার অপরাধের সাজা একদিন পেতেই হবে। খুব কঠিন সময় আমার আসবে, আজ না হোক কাল আমাকে ভুগতেই হবে। এখন ঠিক আছে, আমার ঘাট থেকে পাপের বোঝাটা লাঘব হলো। থ্যাংক ইউ। কাজল কাঁদতে থাকে। খবরে দেখায় বদোদরার 41 বছর বয়সী মহিলা সত্যের পথে গিয়ে নিজেই তার স্বামী রাহুল, যে একজন খুনের অপরাধী, যে রাহুল ভগত নামে মিথ্যে পরিচয়ে এতদিন জীবন কাটাচ্ছিল, তাকে পুলিশের হাতে তুলে দিয়েছে। রবির মাও এই খবর পায়, সেও কাঁদতে থাকে। ওদিকে এই খবর নিউজ পেপারে দেখে আসল রাহুল ভগত বলে, রবি এসব কাজ করবে আমি জানতাম না। ও নিজের বউ আর নিজের মেয়ের কাছে মিথ্যা পরিচয় দিয়েছে, সমাজের কাছে মিথ্যে পরিচয় দিয়েছে। আমার আইডেন্টিটি নিয়ে ও এতদিন ছিল। তার বউ বলে, বেচারা তার বউয়ের কথা ভাবো, মানসিকভাবে না জানি সে কতটা বিপর্যস্ত হয়ে পড়ল। পরের সিনে দেখা যায় কাজল আর তার মেয়ে জাহ্নবী দিন কাটাচ্ছে। আগের মতো না হলেও সত্যের উপর কাটছে তাদের দিন। কাজল বলে, জীবন আর আগের মতো পারফেক্ট নেই। কাজটা আমার জন্য অনেক কঠিন ছিল, তবুও শেষ পর্যন্ত সত্যের পথে যেতে পেরেছি, সত্যটা মেনে নিতে পেরেছি। এখানেই কাহিনীটা শেষ হয়ে যায়। প্রিয় দর্শক বন্ধু, কাজল কি ঠিক করেছে? তোমার কি মনে হয়? কাহিনীটা কি ভালো লাগলো? কমেন্ট করতে ভুলো না, আর চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে দিও। অনেক অনেক শুভেচ্ছা ও ধন্যবাদ বন্ধুরা, খুব ভালো থেকো।